পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি গাণিতিক প্রতীক কী। গাণিতিক প্রতীক হচ্ছে গণিতে যেই প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। গণিতে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এগুলো হলো, প্রথমে দেখো প্রতীকের নাম লিখেছি আমি, এদিকে প্রতীক চিহ্ন। প্রথমে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সংখ্যা প্রতীক। তাহলে এখানে সংখ্যা প্রতীক কয়টি আছে? 10টি। এরপরে দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়া প্রতীক। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটিকে আমরা বলি প্রক্রিয়া প্রতীক। এরপর আছে সম্পর্ক প্রতীক। এই চিহ্নটাকে আমরা বলি বড়, এই চিহ্নটাকে আমরা বলি ছোট। এটাকে বলা হয় সমান চিহ্ন, এটাকে বলা হয় সমান নয়, এটাকে বলা হয় বড় নয়, এটাকে বলা হয় ছোট নয়, এটাকে বলা হয় বড় অথবা সমান, এটাকে বলা হয় ছোট অথবা সমান। তাহলে দেখো এইখানে তাহলে আমরা সম্পর্ক প্রতীক কয়টি পেলাম? মোট 8টি সম্পর্ক প্রতীক আছে। এরপরে আসো বন্ধনী প্রতীক। এখানে 3টি বন্ধনী আছে। প্রথম বন্ধনী এভাবে লিখবো আমরা, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। তাহলে মোট কয়টা বন্ধনী পেলাম আমরা? 3টা। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। অক্ষর প্রতীক ক, খ, গ ইত্যাদি অনেকগুলো অক্ষর প্রতীক আছে। অক্ষর প্রতীকের সংখ্যা অসংখ্য। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীকে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করব বিভিন্ন অঙ্ক করার সময়। এগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লিখতে ইচ্ছুক তোমাদেরকে একটু সময় দিচ্ছি, একটু লিখে নিতে পারো। আশা করি তোমাদের লেখা হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপে যাব। কারণ চতুর্থ অধ্যায় থেকে আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শেখার চেষ্টা করব খোলা বাক্য কী। তাহলে দেখো খোলা বাক্য কাকে বলবো আমরা? একটা বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। অথবা আমরা অন্যভাবে বলতে পারি বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলা হয়। যেমন কয়েকটি জোড় সংখ্যা, এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা এর মানের উপর নির্ভর করবে। যারা লিখতে ইচ্ছুক একটু লিখে নাও। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নটি আমাদের গাণিতিক বাক্য কী। একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। যেমন 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। একটু লিখে নাও তোমরা। তোমাদের 3 নম্বর প্রশ্নটি দেখো। আমরা শুরুতেই প্রতীকগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম সংখ্যা প্রতীক 10টি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সংখ্যা প্রতীক কতটি, তুমি উত্তর করবে 10টি। তোমাদের 4 নম্বর প্রশ্নটি,
এটিও প্রথমে শুরুতে আমরা বলেছিলাম প্রক্রিয়া প্রতীকগুলো কী কী? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে প্রক্রিয়া প্রতীক কতটি? এই প্রশ্নটি তোমাকে করা হলে তুমি উত্তর করবে প্রক্রিয়া প্রতীক 4টি। তাহলে কোন প্রতীকের সাহায্যে সকল সংখ্যা লেখা যায়? তাহলে সংখ্যা লিখতে হলে আমাদেরকে কিসের সাহায্য নিতে হবে? সংখ্যা প্রতীকের সাহায্য নিতে হবে। সংখ্যা প্রতীকগুলো কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলোর মধ্যে আমরা সংখ্যাগুলো লিখে থাকি। তোমাদের ওখানে বন্ধনী প্রতীক দেখানোর সময় আমরা 3টা প্রতীক দেখিয়েছিলাম। তাহলে সেইখান থেকে তোমরা শিখেছো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এটাকে আমরা কি বলবো? আশা করে লেখা হয়েছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের। অক্ষর প্রতীক কতটি? অসংখ্য। তাহলে বড় অথবা সমান কোন সম্পর্ক প্রতীক দ্বারা লেখা হয়? তাহলে এটা হচ্ছে বড় অথবা সমান, এই সম্পর্ক প্রতীকের সাহায্যে আমরা লিখে থাকি। তাহলে দেখো অক্ষর প্রতীক কেন ব্যবহার করা হয়? অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। ক, খ, গ ইত্যাদি এগুলি হচ্ছে অক্ষর প্রতীক। এরকম আরও অনেকগুলো অক্ষর প্রতীক আছে, একটু লিখে নাও। এখানে দেখো ভাগের বিপরীত প্রক্রিয়া কি? ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। যোগের বিপরীত প্রক্রিয়া কি? বিয়োগ। এগুলো যখন আমরা অঙ্ক করব তখন সেখানে ভালো করে বুঝতে পারবো যে সমান চিহ্ন বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে যখন আসবে, ভাগ যখন থাকবে বাম দিকে, তখন সেটা যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে। আবার যোগও অনুরূপভাবে সমান চিহ্নের বাম দিক থেকে যখন ডান দিকে যাবে অথবা ডান দিক থেকে যখন বাম দিকে আসবে, যোগটা তখন বিয়োগ হয়ে যাবে। 10 একটি জোড় সংখ্যা, এটি কী ধরনের বাক্য? তাহলে এটা আমরা 10 একটি জোড় সংখ্যা সহজে বুঝতে পারতেছি। তাহলে এটা কী ধরনের বাক্য হবে? গাণিতিক বাক্য। খ একটি বিজোড় সংখ্যা, এটি কী ধরনের বাক্য? তাহলে সে সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারতেছি না, এটা মানের উপর নির্ভর করতেছে। তাহলে এই বাক্যটি হবে খোলা বাক্য। একটু লিখে নাও। দেখো এখানে ক যোগ 13 সমান 25। তাহলে ক এর মান কত হলে বাক্যটি সঠিক হবে? তাহলে এটা আমরা এখানে রাফ করে বের করার চেষ্টা করব। ক যোগ 13 সমান 25 বা ক সমান 25। এখানে দেখো আমরা আগেই বলেছিলাম যোগ চিহ্ন যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে তখন তার চিহ্নের পরিবর্তন হবে। যোগ থাকলে সেটা বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এখানে 13 এর আগে চিহ্ন আছে কত? যোগ। তাহলে এটা যখন সমান চিহ্ন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখানে এটা মাইনাস অর্থাৎ বিয়োগ 13 হয়ে যাবে। বা ক সমান এখন 25 থেকে 13 বিয়োগ করলে আমরা পাবো 12। তাহলে এখানে ক এর মান কত হলে বাক্যটি সঠিক হবে? ক এর মান যদি আমরা 12 বসাই, 12-র সাথে 13 যোগ করলে আমরা 25 পাবো। তাহলে উত্তর হবে 12। তাহলে 15 নম্বর প্রশ্নটি কি বলছে? 7-এর সাথে ক যোগ করলে যোগফল 10 হয়।
এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে উত্তর আমরা লিখব 7 যোগ ক সমান 10। তাহলে একটা গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। একটু লিখে নাও। তাহলে 16 নম্বর প্রশ্নটা দেখো, 3 গুণ ক যোগ 2 সমান 17 হলে ক এর মান কত? তাহলে এই মানটি আমরা এখানে একটু রাফ করে বের করার চেষ্টা করি। বা এদিকে যেহেতু সমান চিহ্ন আছে তখন আমরা এখানে কি করি, বা ব্যবহার করে থাকি, বা এর কমা ব্যবহার করি। 3 গুণ ক 17 বিয়োগ এখানে 2 হবে। আমরা আগে বলেছিলাম যে প্লাস যোগ চিহ্ন যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে, এটা বাম দিক এটা ডান দিক, তখন চিহ্নের পরিবর্তন সাধন হবে। এখানে যোগ আছে তখন বিয়োগ হয়ে যাবে। বা 3 গুণ ক সমান হবে 15। 17 থেকে 2 বিয়োগ করলে আমরা 15 পাবো। এখন দেখো ক এর মান বের করতে হলে আমাদেরকে ক সমান, এখানে 3 গুণ ক আছে অর্থাৎ এটা গুণ আছে, গুণও অনুরূপভাবে সমান চিহ্নের বাম দিক থেকে যখন ডান দিকে যাবে অথবা ডান দিক থেকে যখন বাম দিকে আসে তখন গুণ হয়ে যায় কি, ভাগ হয়ে যাবে। কারণ গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে, বিপরীত প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ভাগ। তাহলে এই 3 যখন এদিকে আসবে সমান চিহ্নের ডান দিকে আসবে তখন এটা ভাগ হয়ে যাবে। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। সুতরাং ক সমান 5। তাহলে এখানে ক এর মান কত? এটার উত্তর হবে 5। একটু লিখে নাও। তাহলে দেখো ক যোগ 7, প্রথম ব্র্যাকেটের মধ্যে এগুলো আবদ্ধ করলাম, ভাগ 4 সমান 3 হলে ক এর মান কত? বা ক যোগ 7 সমান, দেখো এখানে 4 এর আগে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। এটি যখন বাম দিক থেকে ডান দিকে যাবে, সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে তখন এই চিহ্নের পরিবর্তন সাধন হবে। যেহেতু ভাগের বিপরীত প্রক্রিয়া চিহ্ন হচ্ছে গুণ, তাহলে এটি যখন বাম দিক থেকে ডান দিকে আসবে গুণ 4 হবে, এখানে গুণ চিহ্ন বসবে। বা ক যোগ 7 সমান 12। বা এখানে 7-এর আগে আছে যোগ চিহ্ন, এটি এখন যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে তাহলে কি হবে, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ। তাহলে 12 বিয়োগ 7, সুতরাং ক সমান 5। তাহলে উত্তর ক সমান, শিক্ষার্থীবৃন্দ একটু লিখে নাও। তাহলে দেখো 75কে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 2 দিয়ে গুণ, এই বাক্যটিকে প্রতীকের সাহায্যে লেখো। তাহলে আমরা একটু রাফ করার চেষ্টা করি। 75কে 5 দিয়ে ভাগ, তাহলে 75 ভাগ 5, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 2। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করব, গুণ 2। তাহলে উত্তর হবে 75 ভাগ 5 গুণ 2। একটু লিখে নাও। এখানে দেখো 2 ডজন কলার দাম 480 টাকা হলে একটি কলার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখো। তাহলে এটাকে প্রথম আমরা জানি 1 ডজন সমান কতটি কলা, 1 ডজন কলার সমান 12টি কলা। তাহলে 2 ডজন কলার সমান হবে 12 গুণ 2। তাহলে আমরা রাফ করার চেষ্টা করি। 2 ডজন কলার দাম 480 টাকা, এই 480 টাকাকে ভাগ করতে হবে 12 গুণ 2, এখানে ব্র্যাকেট দিতে হবে আমাদের, কারণ 1 ডজন কলা সমান
12টি কলা, তাহলে 2 ডজন কলা সমান হবে 12 গুণ 2। এই 12 গুণ 2 দিয়ে ভাগ করতে হবে 2 ডজন কলার দামকে। 2 ডজন কলার দাম হচ্ছে 480। এটাকে আমরা 12 গুণ 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে একটি কলার দাম। তাহলে এটাকে যদি আমরা গাণিতিক রূপে লিখি, এরকম লিখব, এখানে প্রথম ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করতে হবে। আমি যদি প্রথম ব্র্যাকেট ব্যবহার না করে 12 গুণ 2 লিখে দিই তাহলে হবে না। একটু লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। রনিকে তার বাবা 20 টাকার একটি নোট দিল। সেই 10 টাকা দিয়ে একটি পেন্সিল ও 5 টাকা দিয়ে একটি রাবার কিনলো। এই সমস্যাটির গাণিতিক রূপ লিখো। তাহলে তাকে দিয়েছে মোট কত টাকা, এখানে যদি আমরা রাফ করে বের করি 20 টাকার নোট দিয়েছে, 20 বিয়োগ কত হবে 10 টাকা দিয়ে একটি পেন্সিল 10 যোগ 5 টাকা দিয়ে একটি রাবার। এভাবে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা খরচ হয়েছে সেটা আমরা রাখব। তাহলে এই সমস্যাটার গাণিতিক রূপ হবে, একটু লিখে নাও, আশা করে লেখা হয়েছে তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক থেকে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে অঙ্ক করার চেষ্টা করব আমরা। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সেই সাথে আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা এগুলো ভাষা একটু প্র্যাকটিস করবে, এরকম আরও কিছু মৌলিক বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।